Marcel presents her show powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. উফ, আমার ভীষণ পেইন করছে খুব, মানে আমি জানি না বাদ দিকে কেন পেইন করছে। যাই হোক, সমস্ত ব্যথা যন্ত্রণা নিয়েই তো প্রোগ্রাম চালাতে হয়, কারণ যিনি প্রডিউসার এই প্রোগ্রামের তার যে কত জায়গায় ব্যথা, সর্বাঙ্গে ব্যথা। না না, সিরিয়াসলি বলছি, উনি একবার পোস্টারে এবং পত্রিকায় যে বিফলে মূল্য ফেরত, ওই রকম জায়গায়ও গিয়েছেন, কিন্তু মূল্য ফেরত দিয়ে এসেছেন, কিন্তু ব্যথা যায়নি। আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড, আছেন আমাদের পার্টিসিপেন্টরা, এবং আজকে আছেন আমাদের সম্মানিত বিচারকেরা। মানে একটু টেনে বললাম কারণ সব বিচারকেরা আজকে আছেন আমাদের সাথে। আছেন অত্যন্ত ফুরফুরে একটি মেজাজ নিয়ে আজকে উনি বসে আছেন, উনি অত্যন্ত ফুরফুরে আছেন আজকে। মাঝার ভাই অনেক ফুরফুরে আর সুন্দর একটি শার্ট পরেছেন। আছেন আমাদের মাঝারুল ইসলাম, এবং সদ্য অসুস্থ হয়ে ছোট্ট একটা সার্জারি করে যিনি দেশে ফিরেছেন। সার্জারি করার পর সেলাইটা করেননি, 2 হাতে এখনো ছিঁড়ে আছে। আপনারা দেখেন, এদিক দিয়ে সার্জারি হয়েছে, এদিক দিয়ে সার্জারি হয়েছে। ডাক্তারকে বলা উচিত ছিল যে একটু সেলাই করা দরকার ছিল। হ্যাঁ, এবং মাশাআল্লাহ খুব ভালো লাগছে আপনি এসেছেন, আপনি আমাদের আজহার ভাইয়ের জীবনটাকে বাঁচিয়ে দিয়েছেন। আর একটা দিন লেট করলে আমরা জানি না আজকে কি হতো, আজকে হয়তো 2জন থাকতো আমাদের বিচারক। আছেন আমাদের নিপুণ আক্তার। বেশি দিন থাকতে পারলাম না, চলে আসলাম আপনাদেরকে ছেড়ে। এত টান, বাবার জন্য বলছি। এইটা কি প্লুরাল হলো, আপনাদেরকে না আপনাকে ছেড়ে? আপনাদের, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এটা কিন্তু নিউ অপারেশন, মানে নিউ ফ্যাশন। ও, নিউ অপারেশন। আপনার তো একটু মানে কি বলবো, ফ্যাশন। আর আসলে যে কোনো জামার ভেন্টিলেশন সিস্টেমটা ভালো থাকা উচিত। সেটা আপনার জন্য খুব ভালো হয় না? আপনার হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, আমাদের দর্শকদেরও ভালো লাগছে। এবং আমি নূপুরের খালি চেয়ারটাকেও রিপ্রেজেন্ট করেছি। আপনি এখন ওই গানটা গান, কোনটা? কতদিন পরে এলে তুমি আমার হয়ে গিয়ে দাও। একটু বসো, বাহ বাহ বাহ। তোমার অনেক জামা ছেঁড়া ছিল, একটু রাখো, কতদিন পরে এলে। বাহ, আমি একটু আগেই গাইছিলাম, বসে আছি পথ চেয়ে ফাগুনের ও, এই গানের পেছনে কিন্তু আরেকজনকে আপনি আশা করছেন না? যত ভাবি ভুলে যাব, মন মানে না, মন মানে ওয়াও না। ওয়াও 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 ওয়াও। এই তো মিথ্যে কথা কিন্তু। আছেন আমাদের সাথে আমাদের বিশ্বনন্দিত জাদু শিল্পী, মিষ্টি কথার যিনি রাজা, তিনি হচ্ছেন জুয়েলাইট। আপনারা জানেন যে চলছে 4th রাউন্ড, মানে কোয়ার্টার ফাইনাল। 3য় রাউন্ড থেকে নির্বাচিত 10 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এখানে। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী 3টি করে একক পারফরমেন্স করার সুযোগ পাচ্ছেন। 3টি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবেন 8 জন, এবং বাকি 2 জন রয়ে যাবেন। আর পুরস্কারগুলো তো আপনারা জানেন যে পুরস্কারগুলো হচ্ছে মার্সেলের সৌজন্যে 1 লক্ষ টাকাও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকাও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকাও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাচ্ছেন মার্সেলের সৌজন্যে একটি সবচেয়ে বড় পুরস্কার, সেটা হচ্ছে রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের সেরা পারফর্মার পাচ্ছেন মার্সেলের সৌজন্যে 5,000 টাকার প্রাইজ মানি।
এখানে কিন্তু শেষ নয়, আমাদের যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন এবং প্রথম রানার আপ হচ্ছেন তিনি মার্সেল অ্যাক্টিভিশন প্রোগ্রামে অংশ নেবার সুযোগ পাচ্ছেন। আর যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং একটি সুদৃশ্য ক্রেস্ট। আজকে শুটিংয়ে আসার আগে বিশ্বাস করবেন না আপনারা যে আমার ওয়ার্ড্রপ থেকে কত কাপড় যে আমি খুলেছি যে কোন পোশাকটা আজকে আমি পরে আসব। কারণ আজকে এমন একজন মানুষ আমাদের এখানে আসছেন, তার সাথে দাঁড়ানোই যায় না। তার কথা বলার স্টাইল, তার গ্ল্যামার, তার রান্নার স্টাইল, তার সব কিছু অসাধারণ। আমাদের প্রত্যেকটা দর্শকের কাছে সে এত জনপ্রিয়, তাকে এত পছন্দ করেন এবং তার বয়স এত কম। এবং পরে দেখি না আমার চেয়ে নাকি একটু বড়। আমি খুব কষ্ট পেয়েছি, পরে বললাম যে বয়স ডাজন্ট ম্যাটার, ছোট বড়তে মিশ খায় না, তেলের সঙ্গে পানি। উনি এমন একজন মানুষ, উনি আসার সাথে সাথেই আমাদের টেলিভিশন সেটের সামনে যারা আছেন তারা প্রত্যেকেই চলে যাবেন কোথায়? ডাইরেক্ট রান্নাঘরে চলে যাবে। হাঁড়ি পাতিল, নানা ধরনের বাটি চামচ সবগুলো নিয়ে জিনিস নিয়ে ওনারা বসে যাবেন। ওনারা আজকে কনফার্ম হয়ে যাবেন যে আজকে নিশ্চয়ই হাসতে একটি চমৎকার জোকসের রেসিপি হবে। এবং চামচ হাসি দিতে হবে, চামচ 5 লাইন দিতে হবে এবং কখন সেটা মিশিয়ে নিতে হবে, কখন কতটুকু আগুন এটা জাল দিতে হবে সব উনি জানেন। উনি এমন একজন মানুষ, ওনার নাম আর বলার দরকার নেই, সবাই বুঝে গেছেন। কারণ শি ইজ টু লাকি, এত লাকি। তার মানে সব কিছু তাকে লাক ফেভার করেছে তা না, অনেক কষ্ট করে এই লাকটাকে লাকি করতে হয়েছে। স্যার এত হাসি কিসের? আসছেন শারমিন লাকি। ওয়াও ওয়াও ওয়াও। ব্যাক স্টেজে দাঁড়িয়ে মানে আমি রীতিমতো দম বন্ধ করা একটা অবস্থার মধ্যে ছিলাম যে এখন আমাকে না, যে এমন একজনের পাশে গিয়ে দাঁড়াবো, আমি আসলে কি দাঁড়াতে পারবো কিনা। কারণ সাজু খাদেমের মতো একজন ট্যালেন্টেড উপস্থাপক এবং অভিনেতা যখন আমার মতো খুবই স্ক্রিপ্ট নির্ভর একজন উপস্থাপকের পাশে থাকে, আমি তো স্ক্রিপ্ট দিয়ে পারি না বলে আমার এই ঝামেলা। অতএব বুঝতেই পারছেন কতভাবে আমি নার্ভাস, কিন্তু ভীষণ ভালো লাগছে। কারণ আমি জানি যে আজকে যতক্ষণ আমি থাকবো সারাক্ষণ হাসবো, এতে কোনো সন্দেহ নেই। এবং আর একটু আগে বলছিল যে হাসার কেমিস্ট্রি, হাসার রসায়ন বা রেসিপি কি হতে পারে, সেটার একটা সত্যি চমৎকার নমুনা পেলাম যে কয় চিমটি মানে হাসির সাথে কতটুকু কি মিক্স করলে, 5 লাইন মিক্স করলে একটা ভালো কমেডি হতে পারে বা একটা কিছু কৌতুক হতে পারে। অসাধারণ, হ্যাটস অফ এগেইন। ওয়াও 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 ওয়াও। আমরা জানি যে আজকে শারমিন লাকি এখানে দাঁড়ানোর সাথে সাথে পুরো স্টেজ গ্লো করছে, কারণ উনি আসার সাথে সাথে লাইটটা কমিয়ে দিয়েছে, কারণ লাইট বার্ন করছিল। আমি বরং গিয়ে বসি আমার মনে হয়। আর আমি এরপরে, আপনি কি চাচ্ছেন, দাঁড়াতে বসতে? আমি গিয়ে বসতে চাচ্ছি। সর্বরকম ব্যবস্থা এখানে আছে। আমরা পেয়ে গেছি শারমিন লাকিকে। আমরা জানি যে আপনিও আমাদের এখানে যারা পার্টিসিপেন্টরা আছেন তারা আপনার কাছ থেকে অনেক মজার মজার কমেন্টস শুনবেন এবং আপনিও তাদের কাছ থেকে অনেক মজার মজার জোক শুনবেন। নিশ্চয়ই। থ্যাংক ইউ শারমিন। আমি বুঝলাম না, ওনাকে দেখে পুরা মনে হচ্ছে ইস্টার্ন গেটআপের একজন মানুষ, আর বাজাচ্ছেন অ্যারাবিয়ান মিউজিক। আমি কেন বুঝলাম না কোথায় এখানে স্টার্ন মিউজিক আসবে? আমাদের কত চমৎকার চমৎকার স্টার্ন মিউজিক আছে, দেখেন কি সুন্দর। মনে হচ্ছে অজন্তা ইলোরার একটা স্কাল্পচার এখানে চলে এসেছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। এইবার আমি জানি আমাদের পারফর্মাররা ওনাকে দেখে যে গতিটা বেড়ে গেছে, এই গতি নিয়ে অসাধারণ পারফরমেন্স করবেন। এবং প্রথম পারফরমেন্স করতে যিনি আসবেন, ওরে বাবা, এই গতি থামানো যাবে না। মানে একবার ট্রেন, আমি একবার বলেছিলাম যে ট্রেন রেললাইন থেকে নিচে নেমে গিয়েছিল, কারণ মহারাজ ইমন যিনি, উনি ছিলেন ট্রেনে রেল লাইনের উপরে। তো সেই ট্রেনটা হঠাৎ করে নেমে ধান ক্ষেত দিয়ে চলে গেছে। তো লোকজন বলছে যে কী হয়েছে, আপনি ট্রেন নিচে নামালেন কেন? না, দেখলাম যে সামনে মহারাজ ইমন ট্রেনের সামনে। তাই বলে কি এতগুলা যাত্রী নিয়ে আপনি ধান খেতে নেমে যাবেন? না না না,
ওই ওরে ধরার জন্যই আমি নিচে নামছিলাম, ও আবার নিচে নেমে গেছিল। তো মহারাজ ইমনকে ধরার জন্য আমাদেরকে অনেক জায়গায় যেতে হবে। আসছেন একক পারফরমেন্স নিয়ে মহারাজ ইমন, সে কিন্তু বরিশাল্লা পোলা। পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা, পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশাল্লা পোলা। আসসালামু আলাইকুম। কত কিছু করিয়ে গেলাম এই না হাসর মঞ্চে, কত কিছু করিয়ে গেলাম এই না হাসর মঞ্চে, বরিশাল্লা পোলা মুই আজ গেছি লঞ্চে। তো এক নব দম্পতি করছে কি লঞ্চে গেছে। তো ঈদের সময় যাই জিজ্ঞেস করতেছে মাস্টারের কাছে, ভাই লঞ্চে কি কোনো কেবিন টেবিন আছে? কয় ভাই লঞ্চের ডেক পুরো ফিলাপ, কেবিনও পুরো ফিলাপ, একটা কেবিন আছে তো ওই কেবিনে কোনো খাট নাই। কয় কোনো খাট নাই তো কি আছে? কয় একটা চেয়ার আছে। নো প্রবলেম, আমাদের চেয়ারও চলবে। তো একটা বরিশালের লঞ্চের লগে আর একটা ভোলার লঞ্চের কথা হইতে আছে। কি কথা? হ্যাঁ, মুই কেমনি কমু, মুই কি লঞ্চ? তোমাকে খালেদ ভাই দেখেন শরীরের অবস্থা, লঞ্চে কেরানি চাকরি লইছে, চাকরি করতে করতে ওই নদীর পানি মাহা ডাইল খাইতে খাইতে ওনার অবস্থা পুরাই খারাপ, প্যাডের দেখছে খালি ডাইল যায়। তো ডাক্তারের দ্বারে গেছে, ডাক্তার যাই কয় ডাক্তার সাহেব মোর প্যাডের দা তো একসের নদীর পানির নাহান খালি যায় আর যায়। কি কন? ঠিক আছে এই নেন এই ওষুধটা খান, দুদিন পরে আবার এসে দেখা করেন। তো দুদিন পরে সে আবার আসছে, আইসা ডাক্তারে বলতেছে ডাক্তার সাহেব আবার ওই আগের মতো অবস্থা, প্যাডের মধ্যে খালি নদীর পানির মতো গোলা গোলা খালি যায় আর যায়। কাছে ঠিক আছে সমস্যা নেই, আমরা ওষুধ পাল্টাই দেই, এই নেন দুদিন পরে আবার আসেন। তো ওষুধ খাইয়া দুদিন পরে আবার আসছে, ডাক্তার জায়গায় কি অবস্থা? আগের চাইতে একটু ভালো, তো ওই নদীর পানির লগে কয়েকটা লঞ্চ আর স্টিমারও বাইর হয়। তো মগই মাজার স্যার হ্যাঁ কি করছে, লঞ্চে উঠছে, হে বাড়ি বেড়াইতে যাবে, হ্যাঁ মাইয়ের বাড়ি। তেমন হয়েছে কি লঞ্চের ইঞ্জিন গেছে নষ্ট হইয়া। তো ওই জায়গায় দইছি কি খুব তোড়জোড় চলতেছে ইঞ্জিন ঠিক করার জন্য। হে ওই জায়গায় যাই মাস্টারে জিগায় কি ব্যাপার তোমাকে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে গা? কই 40-50 বছরের পুরানো ইঞ্জিন তো এখানে একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে? মোট তো বেটা 50-60 বছর হয়ে গেছে, মোট তো ইঞ্জিন ঠিকই আছে। কই কি কন খালু? আমরা গলার ইঞ্জিনের কথা কইতেছি। মিরু ভাই হে কি করছে, খুব ভালো ভাষণ দেয়, হে লঞ্চে উঠছে যে এই লঞ্চের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তো লঞ্চ উইটটা ওই জায়গায় কি করলে যাই একটা খালি ভাষণ দিলে, ভাই সব লঞ্চের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, আসেন সবাই নাইমা ধাক্কা দেই। তো একটা প্লেন আর একটা লঞ্চের মধ্যে পার্থক্য কই? আরে এইটাও জানেন না, প্লেন আকাশে চলে আর লঞ্চ চলে পানিতে। তো মুই আর মোর আবুল মামায় যাইতে আসি লঞ্চে করিয়া বাড়ি। তেমন সময় আবুল মামা কয় দেখছো এই যে লঞ্চে বাড়ি যাইতে আসি কত সুন্দর একখান নদী। তো কদেহি এই নদী কম্বি দিয়ে আসে আর কমবে যাইয়া মেশে। তো মুই কইলাম মামা মুই যতদূর জানি ওই নদী ঘরের দা কোচিংয়ের কথা কইয়া বাইর হয় আর ওই পলাশে লাগে যাই মেশে। জুয়েল ভাই ভাল লেগেছে, খুব ভালো লেগেছে, ধন্যবাদ। ইমন তো সবসময় ভালো করে, ইমন এখন আর বলার কিছু নেই, ইমন অনেক ভালো একজন পারফর্মার। আগেও আমি এনজয় করতাম ইমনের জোকস, আজকেও করেছি। বাহ। মাঝার ভাই বরিশালের একেবারে আদ্যপান্ত খবর তুমি জোকসের মাধ্যমে, লঞ্চের মাধ্যমে, নদীর মাধ্যমে, নদী প্রবাহের মাধ্যমে, স্রোতের গতির মাধ্যমে তুমি যেটা পরিবেশন করলে এটা অসাধারণ। মহারাজ তোমাকে ধন্যবাদ। বাহ। শারমিন লাকি মনু মুইও কলম বরিশাল্লা। এটা কি করে হলো জানি না। আপনারা সবাই গাঙ্গে ভাইসে আসছেন না? ওই যে লঞ্চে করে নামছি, হ্যাঁ। আর ও একটা মজার কথা বলেছে যে নদী কোথা থেকে আসে কোথায় গিয়ে শেষ হয়। এটা চমৎকার ছিল, আমার খুব ভীষণ ভালো লেগেছে এটা। তুমি খুব স্পন্টেনিয়াস, একেবারে নিজের মতো করে একটা বিষয় আছে তোমার মধ্যে। কিপ ইট আপ। বরিশাল্লাদের মান রাখো। থ্যাংক ইউ মহারাজ। আর নদী লাস্টে কোথায় গেছিল? পলাশে লাগে যাই মেশছে।
ও তাও তোমার কাছে আসে নাই। ওকে, থ্যাংক ইউ। পোলা তো নয় সে তো বরিশালা পোলা রে, পোলা তো নয় যেন বরিশালের পোলা। পোলা তো নয় সে তো বরিশালা পোলা রে, পোলা তো নয় সে তো বরিশালা পোলা। Marcel presents her show powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. টেনশন করার কিছু নেই, সবসময় যে আপনাকে নিয়ে কথা হবে তা নয়, কারণ আজকে আমাদের মাঝে যিনি আছেন অন্যতম একজন শারমিন লাকি, সে থাকতে আজকে আর আপনাকে নিয়ে খুব বেশি পারবো না। শারমিন লাকি, জি, আপনি তো বাংলাদেশের প্রচুর মানুষকে, প্রচুর গৃহিণীকে রান্না শিখিয়েছেন। আমি না, সিদ্দিক আপা ওই তো শিখিয়েছিলেন। আপনার মাধ্যমে আর কি। আপনি নিজে তো পাশে- ভালো রান্না করতে পারেন না? এটা আমি কি করে বলি? আচ্ছা। আইডিয়া তৈরি হয়েছে, একটা ধারণা হয়েছে। ওকে, আমরা একদিন একটা প্রমাণ নিয়ে নিব। যেটা আপনি জানেন না, সেটা আমরা প্রমাণ সাপেক্ষে আমরা বলবো যে না, উনি ভালো রান্না করেন। একবার এক ভদ্রলোক বলা যাবে না, মানে এক ফাঁসির আসামিকে বলা হয়েছে যে তোমার তো ফাঁসি হয়ে যাচ্ছে, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি? বলছে স্যার, মরার আগে যদি একবার আমার বউয়ের রান্না খেতে পারতাম। বলছে তুমি তোমার বউকে এত ভালোবাসো? না স্যার, বউয়ের রান্না খাইলে আর বাঁচতে ইচ্ছে করে না, বুঝছে? তো তাদের জন্য কিছু রান্নার ব্যবস্থা করেন। আমার অবস্থা এটার থেকে একটু ভালো হয়তো বা। না না, আপনার কথা বলিনি, আমি বলছি যে আপনি তাদেরকে কিছু টিপস দিয়ে দিয়েন আচ্ছা। যে কিভাবে ভালো রান্না করতে হয়, ঠিক তারা আছে। বাঁচার ইচ্ছে করবে। যেরকম ও আমাদেরকে টিপস দিবে কি করে শুকিয়ে আসতে হয়, জামা কিভাবে ছিঁড়ে দিতে হয়। এবারে আসছেন, আপনাদেরকে বলে রাখি যে আজকের এই এপিসোডটি কিন্তু নানা টপিকস নিয়ে, প্রত্যেকেই নানা ধরনের টপিক নিয়ে জোকস বলবে। আমি জানি না এই মুহূর্তে সৌরভ সরকার কি নিয়ে আসছেন। সে আসছে সিরাজগঞ্জ থেকে। হুতুলুলু কাটাই মামা কায়না জব আর নয় বাম্বুসা, অনেক হয়েছে বাজ, কারণ আজকে আমার টপিক গাছ। তো গাছ বলে কি বিয়ে হবে না? প্রথমে তার ছেঁড়া ম্যারিড জোকস। একটা বেগুন গাছের সাথে একটা ডাব গাছের বিয়ে হলো, একটা বেগুন গাছের সাথে একটা ডাব গাছের বিয়ে হলো। ফুলসজ্জা রাত, ঘনিষ্ঠ মুহূর্ত, এমন সময় একটা অ্যাম্বুলেন্স চলে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, অ্যাম্বুলেন্স ভাইয়া কি সমস্যা? আর বলিস না, ডাবের চাপে বেগুন ভর্তা হয়ে গেছে। তো সেদিন একটা বনে দুইটা গাছ রোমান্টিক মুহূর্তে ছিল, রোমান্স করছে, এমন সময় একটা লোক আসে একটা গাছ কাটে নিয়ে চলে গেল। এই দেখা আর একটা গাছ করছে, ওই গাছ চোর মানুষ, যেদিন তুই এমন মুহূর্তে থাকবি সেদিন আমি তোর খাট ভেঙে দিব। তো সুন্দরবনে জরুরি মিটিং বসছে, প্রতিনিয়ত নাকি গাছ ডিরেক্টর হাসান ভাইয়ের ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে। এই শুনে গাছ বলতেছে যে আচ্ছা কারণ কি? আর একটা গাছ বলছে, আর বলিস না, ডিরেক্টর হাসান একটু পর পরে কয় ওকে কাট কাট কাট। ভাবেন আমাদের মাজার স্যার যদি নিউটন হইতেন তাহলে কি হইতো? তিনি একটা আপেল গাছের নিচে বসে আছেন, তার স্টেডিয়ামের উপর একটা টুইং করে আপেল পড়তো। সে আপেলটা তুলে দেখতেন আপেলটা পাকা না কাঁচা। আরে ধুরু, খিদে লাগছে, খায় নেই। সুন্দরবনের সুন্দরী গাছ কেন এত বিখ্যাত? কারণ এরাই একমাত্র সুন্দর যারা নিপুণ আপুর মতো আটা ময়দা না মাইখায় সুন্দরী। তো সেদিন জুয়েলার স্যার রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে দেখে একটা পাকা আম গাছ। আম পারলো, পারে না, খাওয়া শুরু। আমি যে আমটা পারলাম, আম টক হয়, মিষ্টি হয়, এটা নুনটা কেন? এই শোনা গাছ বলতেছে, আরে ভাই, গাছের নিচে পানি দেওয়ার মেশিনটাকে চেঞ্জ করেন। তো সেদিন একটা আম গাছ আর পেয়ারা গাছের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। আম গাছ দৌড়ায়, পেয়ারা গাছ দৌড়ায়, আম গাছ দৌড়ায়, পেয়ারা গাছ দৌড়ায়। এমন সময় পেয়ারা গাছ জিতে গেল। কেন বলেন তো? আম গাছটা ল্যাংড়া ছিল। আমাদের পাক্কু পড়াশোনা করে না, সে পালায় বেড়ায়। একদিন তার বাবা বলতেছে, এই দিকে পড়তে বস। এই কথা শোনা পাক্কু তাল গাছের উপর বসে গেছে। বলে, এই নাম যা, পড়। এই পর করতে করতে একটা তাল টুকুস করে পড়লো। এই দেখা পাক্কু বলতেছে, আব্বা আমার থেকে ওর পড়ার আগ্রহ বেশি। হ্যালো, হ্যাঁ, এটা আপনাকে বলছি।
গাছকে ততটাই ভালোবাসেন যতটা গাছের নিচে বসে ভালোবাসা করেন। থ্যাংক ইউ। মারদাঙ্গা। আমাদের দেশে তো আসলে শিক্ষার হার এতই কম যে কখনো কখনো বৃক্ষ লাগান কর্মসূচি যখন লেখা থাকে সেটাও মানুষ বাজেভাবে নিয়ে নেয়। জুয়েল ভাই, তুমি একটা অসাধারণ টপিকস নিয়েছো। আমরা কি জানি যে মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কোন প্রাণী? গাছ। গাছ। গাছ যে প্রাণী সেটা তো বহু আগে আবিষ্কৃত হয়ে গেছে। গাছ যে কথা বলে সেটাও কিন্তু স্যার জগদীশচন্দ্র আবিষ্কার করে গেছেন। এখন আবিষ্কৃত হয়েছে যে গাছ অভিমান করে, গাছ সঙ্গীত বোঝে, গাছ ক্রোধ বোঝে, ভালোবাসা বোঝে। আর এই গাছ যদি আমাদেরকে শস্য না দিত, ফল না দিত, আমরা মানুষ জন্মাতে পারতাম না। আমাদের আগে তারা, তারপরে আমাদেরকে ওরা জন্ম দিয়েছে। অতএব এইরকম একটা সাবজেক্ট তুমি নিয়েছো এবং যা যা আসার কথা ছিল তুমি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে এনেছো। তোমাকে অভিনন্দন, ধন্যবাদ। খুবই চমৎকার, ভেরি নাইস। নিপুণ, আজকে সৌরভ তোমার প্রিপারেশন অনেক বেশি ভালো ছিল। তুমি গাছ নিয়ে, গাছগুলা দিয়ে যেভাবে জোকস পড়লে, অসাধারণ সব জোকস ছিল, আমি অনেক এনজয় করেছি। সত্যি অসাধারণ। গাছের দিকে এখন যে আমরা নানাভাবে তাকাতে পারবো, গাছকে নিয়ে যে আমাদের আরও অনেক বেশি কিউরিওসিটি মানে জেগে গেছে, সেটা তুমি পেরেছো, আমাদেরকে জাগিয়ে দিয়েছো। মাজার ভাই, গাছ নীরবে সব কিছুই বলে, সেটা তুমি সরবে কৌতুকের মাধ্যমে, রম্য কথার মাধ্যমে যে পরিবেশন করলে, গাছকে তুমি কোথায় তুলে দিলে তুমি নিজেও জানো না। গাছের উপকারিতা, গাছ যে মানুষের জন্য কতটুকু প্রয়োজন, সেটা আজকে এই হাসর প্ল্যাটফর্মে বোঝা গেল যে গাছ আমাদের জীবন, গাছ আমাদের সব কিছু, গাছ আমাদের অনেক কিছু, আমাদের বন্যা প্রতিরোধ থেকে আরম্ভ করে সব রকম আমাদের স্থলভাগ বাঁচানোর জন্য গাছের প্রয়োজন। তুমি আজকে এই গাছের প্রয়োজনীয়তার কথা বারবার মনে করিয়ে দিলে রম্য কথার মাধ্যমে। অনেক বড় কাজ করলে সৌরভ তুমি, ধন্যবাদ তোমাকে। শারমিন লাকি, অসাধারণ কন্টেন্ট এবং খুব সময় উপযোগী। এই সময় সুন্দরবন কথাটা বারবার এসছে, গাছের কথা এসছে, মানে এর থেকে আমার মনে হয় না আর তোমার সব বলা হয়ে গেছে, আমি আর নতুন করে কি বলবো। তুমি ভীষণ ন্যাচারাল, খুব সহজাত, মানে বিল্ট ইন কিছু বিষয় আছে তোমার মধ্যে। তুমি অভিনয় করলেও খুব ভালো করবে, আর এটা আরো ভালো বলতে পারবে সাজু খাদেম। অভিনয়ের বিষয়টা আমার মনে হয়েছে যে একদম, এবং প্রত্যেকটা বুলেট ছিল, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ। এই মুহূর্তে যিনি আসছেন খাদিজা নূপুর বাগেরহাট থেকে, দেখি তার টপিকটা কি। আমার টপিক গরু। আচ্ছা বলেন তো, গরু আমাদের কি দেয়? গরু আমাদের গুতা দেয়। গরুর শুকনা গোবর আর আমাদের তারেক ভাইয়ের মধ্যে পার্থক্য কোথায়? একটা ঘুইটা আর একটা ঘুটঘুইটা। সবচেয়ে পরোপকারী প্রাণী কোনটি? অবশ্যই গরু, কারণ গরু নিজে পানি খায় আর দুধ দেয় মানুষদেরকে। এক গ্রামে সিংহের উৎপাত খুব বেড়ে গেল। অনেক শিকারী আসলো, কিন্তু কেউই সিংহটাকে মারতে পারলো না। এমন সময় আমাকে টায়ার মুভি সেই জায়গায় হাজির হলো। এবার গ্রামবাসীরা বলতেছে, ভাই সাহেব, আপনারা আমার একটা বাঁশের গরু তৈরি করে দেন, আমি ওই সিংহটাকে মেরে দেখাবো। এই শুনে গ্রামবাসী তাকে একটা বাঁশের গরু বানায় দিল এবং গরুটা নিয়ে জঙ্গলে রাখা আসা হলো। সেই জঙ্গলে গিয়ে তার মধ্যে একটা বন্দুক নিয়ে ওই গরুটার ভিতরে ঢুকে গেল।
পরের দিন গ্রামবাসীরা এসে দেখতেছে যে গরুর মাথা ভাঙা, গরুর ঠ্যাং ভাঙা, আর টাইম অফিস পাশে শুয়ে কাঁদতেছে। তো এক লোক জিজ্ঞেস করলো, ভাই আপনি কাঁদতেছেন কেন, আর সিংহটারে কি মারতে পারেন নেই? এই শুনে টাইম বললো, আরে রাখেন আপনার সিংহ, আগে কন গত রাইতে কার বাড়ির ষাঁড় বাঁধা ছিল না। একদিন ক্লাসে স্যার টাইম অফিসে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলতো গরুর কয়টা পা? স্যার 5টা। হ্যাঁ কেমনে? স্যার গরুর সামনের প্রথম পা, গরুর সামনের দ্বিতীয় পা, গরুর পিছনের প্রথম পা, গরুর পিছনের দ্বিতীয় পা, আর যেই পাটা মাটি স্পর্শ করে না তাকে ল্যাজ বলে। এক মাঠে একটা গরু আর একটা ছাগল ঘাস খাচ্ছে। তো কিছুক্ষণ পর তাদের ভিতর ঝগড়া শুরু হয়ে গেল। এবার গরু বলতেছে, এই তুই তো একটা গরু। এই শুনে ছাগল বলল, দেখ ভাই গরু, তুই কিন্তু ছাগলের মতো কথা বলতেছিস। সেদিন আমার বন্ধু টাইম অফিসকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই এই কোরবানির ঈদে দেশের বাড়ি যাসনি কেন? আরে বলিস না, বাড়ি তো সবাই আমারে গরু বইলা ডাকে, তাই কোরবানির সময় কোনো রিস্ক নিলাম না। সাধু ভাইয়ের ছেলেকে তার শিক্ষক বলল, আচ্ছা বাবু বলো তো গবর ইংরেজি কি? জানি না স্যার। গবর ইংরেজি ডাং, মনে থাকবে তো? জি স্যার। এবার বলো এফডিসির মোড়ে একটা গরু গোবর দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, এর ইংরেজি কি হবে? স্যার ডাং 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 ডা ডা ডাং 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 ডা ডা ডাং 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 ডা ডা ডাং 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 ডাং। বাজার ভাই, গরুর রচনা যে এত চমৎকার হতে পারে সেটা ভাবা যায় না, এবং বহুমুখী রচনা। হ্যাঁ নূপুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নিপুণ, ভালো লেগেছে, ভালো ছিল। জুয়েল ভাই, খুবই সুন্দর, এবং এত সুন্দর করে সে শেষ করলো ড্যাং 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 নেচে ড্যাং। নেচে। এটা কি আমার বাচ্চা করছে? ও তুমি অত্যন্ত সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করেছো এবং শেষ করেছো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তামিন লাকি, এত ছোট্টখাট্ট চিকন পাতলা মানুষটার মধ্যে এত এনার্জি কি করে? ভীষণ এনার্জেটিক পারফরমেন্স ছিল, ভীষণ ভালো লেগেছে। আর সত্যি সত্যি মানে একটা সিম্পল, মানে সাধারণ একটা কন্টেন্ট, বিষয় নিয়ে, হ্যাঁ। কিন্তু সেটাকে আমার মনে হয়েছে পরিবেশনার গুণে বা কন্টেন্টের জোরে এটাকে আমাদের অসাধারণ মনে হয়েছে। ভেরি গুড, কিপ ইট আপ। খুব ভালো ছিল। থ্যাংক ইউ। Still presents Hasho powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. আমরা জানি যে ফরমালিন দিলে সাধারণত কোনো জিনিস পচে না, তাহলে সবচেয়ে বেশি ফরমালিন ব্যবহার হয়েছে কোন জায়গায়? হাসান ভাইয়ের উপরে। কোনোভাবেই পৌঁছবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী পৌঁছে যাবে, কিন্তু হাসান ভাই পৌঁছবে না, কারণ সে দায়িত্ব নিয়েছে। এই হাঁসও তাকে নামাতেই হবে, সে যেভাবেই হোক, যেভাবে হোক, এইভাবে কেটে হোক, ওইভাবে কেটে হোক, এইভাবে কেটে হোক, কাঁটা ছাড়া যে হাঁসও হয় না, সেটা একমাত্র প্রমাণ হচ্ছে আমাদের কে? হাসান ভাই। এইবার কাঁটাকাটি ছাড়া যিনি আসবেন তিনি হচ্ছেন আফনান আহমেদ রাশেদ, আসছেন নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম। সুন্দর হোক কিংবা অসুন্দর, দামি কিংবা কম দামি, প্রয়োজনের তাগিদই আছে আপনার কাছে একটি কিংবা এক ঝাঁক। হাসর মঞ্চে আজকে আমার বিষয় হলো পোশাক। তো সেদিন রনি ভাই এসে আমাকে বলতেছে, জানোস রাশেদ, আমাদের নিপুণ আপু খুব মডার্ন। সে সকালে এক পোশাক পরলে দুপুরে চেঞ্জ করে আরেক পোশাক পরে, আবার বিকালে এক পোশাক পরলে রাতে চেঞ্জ করে আরেক পোশাক পরে। তো এই শুনে আমি কইলাম, তাইলে তো ভাই আমার ছোট ভাই আরো বেশি মডার্ন, হয়তো ঘন্টায় ঘন্টায় পোশাক চেঞ্জ করে।
তো আমাদের এই নুপুর আপু ভোট দিতে গেছে। তো ভোট দেওয়া শেষে অফিসার যেই নুপুর আপুর নখের ভিতরে কালি লাগাইতে যাইবো, তখনই নুপুর আপুর কইতাছে, কাকু কাকু আপনার কাছে কি পিঙ্ক কালারের কোনো কালি আছে? পিঙ্ক কালারের না, কালো কালারটা আমার উপরে ম্যাচ করে না তো। শাড়ি কিনতে গিয়ে মেয়েদের দুটি কথা, এক, ভাই এই ডিজাইনের উপর অন্য একটা কালার দেখান তো, আর দুই, এই কালারের উপরে অন্য একটা ডিজাইন দেখান। জুয়েল স্যার, আমাদের খালিদ ভাই সহজে টি শার্ট পরে না, কেন জানেন? কারণ টি শার্ট পরলে তারে হ্যাঙ্গারের মতো লাগে। প্যান্ট সাধারণত 4 প্রকার, 1 ফুল প্যান্ট, 2 3/4 প্যান্ট, 3 হাফ প্যান্ট, 4 নাম্বারটা আন্ডার প্যান্ট। একটা ফুল প্যান্টের সাথে যদি একটা হাফ প্যান্টের বিয়ে দেওয়া হয়, তাদের ঘরে কি জন্ম নেবে? আন্ডার প্যান্ট। তো সুপারম্যান যদি আন্ডার প্যান্টের বিজ্ঞাপন দেয়, তাহলে কিভাবে দিবে? আপনি কি শক্তিশালী হতে চান, আপনি কি আকাশে উঠতে চান, তাহলে আজই পরুন ফুল প্যান্টের উপরে আন্ডার প্যান্ট। তো আমাদের ঝাক্কাস ভাই দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। তো যে এই খুশিতে সে একটা রেস্টুরেন্টে খাইতে যাব, যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে, তখনই দারোয়ান আটকায় দেয়া বলতেছে, মিস্টার ঝাক্কাস ভাই আপনি তো ভালো দৌড়বিদ, কিন্তু হাফ প্যান্ট পরে আইছেন কে? এই শোনার পর ঝাক্কাস ভাই বলতেছে, তুমি আমারে আটকাইছো কেন? তো ভাই আপনি দৌড় দিয়ে আপনার ফুল প্যান্টটা পরে আসেন না। তো সেদিন ক্লাসে স্যার ফালতুকে বলতেছে, ফালতু পায়জামার ফিতা ইংরেজি কি? স্যার পায়জামার ফিতা ইংরেজি পিএইচডি। পিএইচডি মানে? হ স্যার, পায়জামা হোল্ডিং ডিভাইস। তো এবার লুঙ্গি। তো আমাদের মাঝাউল স্যার একদিন লুঙ্গি পরে রাস্তা দিয়ে হাঁটতাছিল, হঠাৎ লুঙ্গিতে দমকা বাতাস হইয়া উড়ু উড়ু করতেছে। তখনই মাঝাউল স্যার গাওয়া শুরু করলেন, পাগলা হাওয়ার তরে লুঙ্গি আমার উড়ু উড়ু করে, পাগলা হাওয়ার তরে লুঙ্গি আমার উড়ু উড়ু করে, ওরে ওরে হাওয়া থাম না রে, লুঙ্গি পরেছি বহুদিন পরে, ওরে ওরে হাওয়া থাম না রে, লুঙ্গি পরেছি বহুদিন পরে, হে লুঙ্গি হে হাওয়া হে লুঙ্গি, হে লুঙ্গি হে হাওয়া হে লুঙ্গি, লুঙ্গি পরেছি বহুদিনে পরে। মাঝার ভাই, দুর্দান্ত একটা পারফরমেন্স রাশেদ। তোমার তুমি এই এত এনার্জি পাও কি করে বলো তো? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ রাশেদ। নিপুণ, তোমার সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল তোমার লাস্টের গানটা। ওই গানটা হলো মানে আমি বলবো তোমার মার্কিং বলো যা কিছুই বলো সব কিছু প্লাস হয়ে গেছে তোমার লাস্ট পারফরমেন্সটা। এই জন্যই তো বলে লুঙ্গি এবং কপালের মধ্যে মিল কোথায়, কখন যে খুলে যাবে কেউ জানে না। লুঙ্গি তোমার ভাগ্য খুলে দিল। যে কোনো কাজে, পারফর্মিং আর্ট হোক আর যে কোনো কিছুই হোক, মানুষের দুর্বল জায়গাটি এড়িয়ে যেতে হয়। সব মানুষ যে 1000টা পারবে, ভালোভাবেই পারবে, বেস্ট হবে, এটা কিন্তু নয়। যেমন গানটি তুমি গেয়েছো কিন্তু থরথর থরথর করে কাঁপছিল, তো গান থরথর করে কাঁপলে কিন্তু আর সুরে লাগে না। এছাড়া আর বলার কিছু নাই আমার, যদিও কাঁপছিল, এইটুকু। ধন্যবাদ। শারমিন লাকি, পিএইচডিটা ভালো লেগেছে আমার, লুঙ্গি বাদেও পিএইচডিটা ভালো ছিল। আমার যেটা মনে হয়েছে যে তোমার হয়তো বা একটা জিনিস যেটা হচ্ছিল যে একটু কোথাও তাড়াহুড়া ছিল, হ্যাঁ, আর একটু বোধহয় মানে তোমাকে যারা নিয়মিত দেখছেন তারা আরও এটা অনেক ভালো বলতে পারবে, একটু ডেলিভারিগুলি আরেকটু মজা করে নিজের ভিতরে নিয়ে মানে দিতে পারলে ভালো। তো কোথাও একটা মনে হয়েছে যে তাড়াতাড়ি শেষ করে পালিয়ে যাবো এরকম একটা বিষয়, তা না হলে হয়তো বা জিনিসটা আরও অনেক ভালো হতো। অবশ্যই ভবিষ্যতে সেটা হবে, আমি জানি। অল দ্য বেস্ট। এটা আসলে বয়সের ব্যাপার, তো এই বয়সের সাথে তাড়াহুড়োটা একটু বেশি থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Marcel presents Hasho powered by Dabur Meswak Season 4, co-sponsored by Momtaz Harbal. বিশ্বাস করেন যে প্রোগ্রাম জমে গেছে এবং বিশ্বাস করেন যারাই আসছেন এখানে তারাই জমিয়ে দিচ্ছেন। বিশ্বাস করছেন না? একবার হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করার পরপরই
ওরা স্লিপিং বার্থে করে রাতের বেলা যাচ্ছেন চট্টগ্রামে। তো সেই কেবিনে আরও অন্য যাত্রীরাও ছিলেন। তো উপরের 2টা সিটে হাজব্যান্ড এবং ওয়াইফ। রাত যখন 10টা বাজে, ওয়াইফ বলছে, ওগো আমার বিশ্বাসই হচ্ছে না তোমার সাথে আমার বিয়ে হয়েছে। ট্রেন যাচ্ছে রাত 11টার দিকে, বউ বলছে, ওগো আমার বিশ্বাসই হচ্ছে না তোমার সাথে আমার বিয়ে হয়েছে। গাড়ি যাচ্ছে চিকচিক চিকচিক। তো নিচে অন্যান্য প্যাসেঞ্জাররা ঘুমিয়ে যাচ্ছেন। হঠাৎ করে 1টার দিকে মহিলা আবার বলছে, ওগো আমার বিশ্বাসই হচ্ছে না তোমার সাথে আমার বিয়ে হয়েছে। প্যাসেঞ্জারদের ঘুম ভেঙে যায়। আবার ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। রাত 2টার সময় মহিলা আবার বলছে, ওগো আমার বিশ্বাসই হচ্ছে না তোমার সাথে আমার বিয়ে হয়েছে। এবার নিচের প্যাসেঞ্জাররা খেপে গেছেন। ভাই আল্লাহর দোহাই লাগিয়ে আপনি একটু বিশ্বাস করাই দেন। এবং এই মুহূর্তে বিশ্বাস করাতে যিনি আসছেন, তার টপিক কি জানি না, কিন্তু আমি জানি যে সে মাত করে দেবে। সে হচ্ছে মিলা নোভা, আসছেন চট্টগ্রাম থেকে। আমি এখন একটা ছড়া বলবো। আমার ছড়ার নাম ট্রেন, লিখেছেন শামসুর রহমান। ঝকঝকা চোখ ট্রেন চলেছি, রাত দুপুরে ওই ট্রেন চলেছি, ট্রেন চলেছি, ট্রেনের বাড়ি কই। বাকিটা ভুলে গেছি। কি ভাবতেছেন আমি বাচ্চা? আরে না, আমার আজকের টপিক হচ্ছে গিয়ে ট্রেন। তো আমি যখন ছোট ছিলাম, আমরা 4 ভাই বোন মিলা একদিন আমার আম্মুর সাথে ট্রেনে করে নানু বাড়ি যাইতেছি। তো কিছুক্ষণ পর টিটি আয়সা বলতেছে, দেখি টিকিট দেখি। আম্মুর টিকিট দেখালো। বাচ্চার টিকিট দেখি। হ্যাঁ, বাচ্চার আবার কিসের টিকিট? এই দেখেন পাশেই লেখা আছে 5-এর ঊর্ধ্বে ভাড়া লাগবে। ও মা, আপনি কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছেন না আমি তো মাত্র 4টা বাচ্চা নিয়ে যাচ্ছি। বাহ। তো সেই ট্রেনে যাইতেছি। তো কিছুক্ষণ পর এক মহিলা আমাকে পাশে এসে বসলো। তারও কিছুক্ষণ পর টিটি আবার আসলো। টিটি আইসা মহিলার টিকিট দেখতে চাইলো। তো মহিলাও টিকিট দেখাইলো। তো মহিলার টিকিট দেখা টিটি বলতেছে, এ কি, এটা তো পুরনো টিকিট। এমন ভাব করতেছে ট্রেনটা তো ব্র্যান্ড নিউ। বাবু ভাই, কি অবস্থা? এই যে আমাগো বাবু ভাই একদিন ট্রেনে উঠে দেখে যে ট্রেনের গায়ে লেখা ট্রেন আমাদের সম্পত্তি। ব্যাস, সাথে সাথে বাবু ভাই ট্রেন থেকে ফ্যানটা খুলে নিয়ে যাওয়ার সময় লিখে গেছে, আমি আমার সম্পত্তির ভাগ নিয়ে গেলাম। শাবাশ। আমাগো সাজু ভাই একদিন ট্রেনে কইরা তার শ্বশুরবাড়ি যাইতেছে। তো কিছু দূর পর যাইতে ট্রেনের বিরতি দিল। তো পাশ থেকে এক ভদ্রলোক তারে বলতেছে, ভাই ও ভাই, এটা কোন স্টেশন? এই শুনা সাজু ভাই তো জানলার কভার তুইলা ডানে বামে তাকায় বলতেছে, ও এটা তো একটা রেল স্টেশন। তো আমার বন্ধু ঠোঙ্গা একদিন কোট শুট টাই পইরা হাতে ব্যাগ নিয়ে রেল স্টেশনে গেল। স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারে বলতেছে, চট্টগ্রামের ট্রেন কয়টায়? 1টায়। রাজশাহী ট্রেন কয়টায়? 1:30। খুলনা ট্রেন কয়টায়? 2টা। এ ভাই আপনি যাবেন কই? না ভাই আমি কোথাও যাব না, আমি তো রেল লাইনের এই পার থেকে ওই পারে যাব। সাবধানে মাননা। মাজার স্যার ভালো আছেন? আমাগো মাজার স্যার আমাগো সাজু ভাই ফিক্সড করলো যে আমাগো চিটাগং যাব। তো একদিন তারা করলো কি, রাত 12টা স্টেশনে আয়সা দেখে প্রচুর ভিড়, পুরা বগি ফিল আপ। তারপরও কষ্ট কইরা একটা বগিতে উঠলো। কিন্তু সাজু ভাই বুদ্ধি কইরা বলতে লাগলো, সব 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 সব, ব্যাস পুরা বগি খালি। তারপর তারা দুইজনে আরামসে ঘুম দিল। তো পরদিন সকালে ঝাড়ুদার আয়সা বলতেছে, ভাই পাওটা সরান। এই শুনে সাজু ভাইয়ের ঘুম ভেঙেছে। ভাই আমরা কোথায়? ঢাকা। কেন? আমরা চিটাগং যাইনি। আরে বলে না, কাল রাতে নাকি এই বগিতে একটা সাপ ছিল, তাই কর্তৃপক্ষ এই বগিটা রাখা বাবাকে বগি নিয়ে চলে গেছে। জুয়েলার স্যার, তো গত কয়েকদিন আগে জুয়েলার স্যারের সাথে আমার স্টেশনে দেখা। তো জুয়েলার স্যার আমাকে বলতেছে, নোভা তুমি কি জানো রাতের ট্রেনটা কয়টায় যাবে? স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ি কাটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই চুপ করো, তোমার গান আর এক্সপ্রেশন দেখতে দেখতে আমারই 12টা বাজে গেছে।
স্টেশনের রেলগাড়িটা চলে ঘড়ির কাঁটা, এই স্টেশনের রেলগাড়িটা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা, কখন বাজবে 12টা। সবার 12টা বাজিয়ে মিলানোভা যে পারফরমেন্স করলো, খবর আছে মিলানোভার। মাঝার ভাই, রেল সাবজেক্টটা তুমি যে তুলে ধরেছো, সবচেয়ে অল্প খরচের পরিবহন কিন্তু রেল। আমাদের দেশের রেলওয়ের উন্নতি হোক, গরিব মানুষরা যাতে রেলওয়েতে চড়ে ভাড়া কম দিয়ে তাদের নির্দিষ্ট স্থানে যেতে পারেন, এবং পদ্মা সেতুতে রেল হচ্ছে, এটা অনেক খুশির ব্যাপার। ধন্যবাদ তোমাকে নোভা। নিপুণ, সবসময় পছন্দের ছিল এবং নোভা এখনও পছন্দের। তার কারণ হলো যে নোভার পারফরমেন্সটাই আসলে ওরকম করে যে ওকে ভালো না বলে, ভালো না বেশে পারা যায় না। তা আজকেও নোভার পারফরমেন্স অনেক 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 ভালো ছিল। কারণ কি জানেন তো? কারণ কি? ওর কাছে জাদু আছে, ওর কাছে জাদু আছে। জুয়েল ভাই, সবচেয়ে পাওয়ারফুল যেখানে তুমি অসাধারণ নাচো এবং অসাধারণ গাও, সেটা দিয়ে তুমি শেষ করলে এবং 12টা বাজালে। শারমিন লাকি, এটা কি নোভা এক্সপ্রেস? নোভা এক্সপ্রেস। আচ্ছা, একটু খুবই ছোট একটা কারেকশন। তুমি প্রথমে যে কবিতাটা শুরু করেছিলে, কবির নামটা আমরা একটু শুধরে নেই, ওটা শামসুর রহমান। হ্যাঁ, তুমি রহমান বলেছিলে, আচ্ছা এটা গেল, এটা হতেই পারে, আমাদেরও হয়। আর যে জিনিসটা যে হ্যাঁ তুমি ফুল অফ, মানে তোমার মধ্যে একটা ভীষণ এনার্জি লেভেলটা, এখানে সবাই আসলেই সেটা প্রত্যেকে বলছে তোমাকে। এটা আরও অনেক বেশি আমার মনে হয় তুমি এটাকে নিয়ে আরও খেলতে পারবে যদি কখনো কখনো এনার্জিটাকে একটু কমানোর চেষ্টা করো, মানে এটাকে যদি কন্ট্রোল করতে পারো ঠিকঠাক মতো। যেমন তোমার ভয়েসটা এমনিতেই খুবই, মানে তোমার রেঞ্জ অনেক হাই, এটা বোঝাই যাচ্ছিল, যার জন্যই মনে হচ্ছিল তোমার এনার্জি লেভেলটাও বেশি। এটাকে কখনো কখনো কন্ট্রোল করে দেখো, আরও বেশি তুমি খেলতে পারবে। হ্যাঁ, এটা ছোট্ট একটা টিপস তোমার জন্য। কারণ তুমি যখন একটু লো রেঞ্জে কথা বলছিলে, মানে তোমার স্কেলটা নামিয়েছিলে, তখন কিন্তু আমার কাছে বেশি সুদিং মনে হয়েছে। ওই একটু উঁচুটা মাঝে মাঝে ব্যবহার করবে, সব সময় না, তাহলে না আমার মনে হয় যে শুনতে এবং বুঝতে অনেক ভালো লাগে আর কি। অনেকটা পথ সামনে পড়ে আছে, কিন্তু তুমি একটা সত্যি প্যাকেজ, ভালো লেগেছে, পুরোটা এনজয় করেছি। থ্যাংক ইউ। 12টা এখন কিন্তু বাজবে, কারণ এমন একটি সময় এখন চলে এসেছে, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। এখন হচ্ছে 12টা বাজার সময়। কে কোন ট্রেনে যাবে, প্রস্তুত হও। না না না, জানি না কার 12টা বাজবে। টেনশন 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 টেনশন। আজকের এই এপিসোডের পর্বসেরা পারফর্মার যিনি, তিনি হচ্ছেন মিলানোভা। নিজের রেকর্ড নিজে ভাঙছে, অলিম্পিকেও কিন্তু এরকম অনেক হচ্ছে, নিজের রেকর্ড নিজে ভাঙছে মিলানোভা। তুমি তোমার রেকর্ড ভেঙেছো, তুমি তোমাকে ভেঙে ফেলেছো। এবার তোমার হাতে পর্বসেরা যে অ্যাওয়ার্ডটি, সেটি দিবে তোমার কাছে শারমিন লাকি। আমার যদি ভুল না হয়, এটা লাকি 7 এবং আজকে শারমিন লাকি। 7মবারের মতো তুমি পেলে, এবং দেখো এটা কি বলে লাকি। শারমিন লাকির হাত থেকে লাকি 7 এই গিফট ভাউচারটি তুমি পেয়েছো, সেজন্য আবারও জোরে একটা হাততালি হবে।